বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র হচ্ছে। মে দিবসের সমাবেশে তারেক রহমান। বন্ধ কারখানা চালু ও হকার পুনর্বাসনের আশ্বাস। কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। শ্রমিকদের অধিকার আদায়ে সংসদ ও রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জামায়াত আমিরের। ব্যাংকের মালিকানা পুরনোদের কাছে ফিরিয়ে দেওয়ার সমালোচনা এনসিপির। শ্রমিকদের অধিকারগুলো এখনো পর্যন্ত আমরা তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারি নাই। যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারে, আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। জুলাই থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন, বাজেট বরাদ্দের পর চূড়ান্ত সিদ্ধান্ত। স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই কারো। যেহেতু দলীয় প্রতীক নাই, ফলে দল কাউকে নমিনেশনও দিবে না, অতএব এটা তো ওপেন থাকবে, দরজা খোলা থাকবে, যে কেউ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সাধারণ প্রতীকে। ভোরে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, চলাচলে ভোগান্তি। হাওড়ে আধো ডুবন্ত ধান বাঁচাতে কৃষকের প্রাণান্ত চেষ্টা। জমি জামা সব লই গেছে, এখন যা পাইরে তুইলা নিতেছে। 4-5 ফাইনে তল থেকে তুলতেছে, আর বেশি ফাইনে আছে এটা তো তোলা সম্ভব না, যেটা পারতেছে এটা নিতেছে। এখন যে আমরা নিজে একাই বস্তা ঋণ কিনতে দিই। শুভ বুদ্ধ পূর্ণিমায় সারা দেশে শান্তি শোভাযাত্রা। বিহারে বিহারে পূজা, পিণ্ডদান আর বিশেষ প্রার্থনায় মানবজাতির মঙ্গল কামনা। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ইস্যুতে অগ্রগতি নেই। প্রয়োজনে আবারও যুদ্ধের হুমকি ট্রাম্পের। সৈন্য ফেরাতে বিরোধীদের প্রস্তাব নাকচ হল কংগ্রেসে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরপরই বন্ধ কলকারখানা চালু করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিগত দিনে বন্ধ হওয়া কলকারখানা পর্যায়ক্রমে চালু করা হবে। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চলছে শ্রমিক দলের সমাবেশে তিনি এমনটাই জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকার শুধু শ্রমিকদেরই অধিকার বঞ্চিত করেনি, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে সবাইকে বঞ্চিত করেছে। শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সাথে আলোচনা করা হয়েছে। তারা যেন এদেশে কলকারখানা তৈরি করে এ বিষয়ে উৎসাহিত করা হচ্ছে। হকারদের সরিয়ে দেয়া হয়েছে, কিন্তু তাদের পরিবারের কথা চিন্তা করে হকারদের পুনর্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে। হকারদের জন্য জায়গা ঠিক করে ধীরে ধীরে তাদের পুনর্বাসন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। পহেলা মের এ সমাবেশ সেসব শ্রমজীবীর যাদের রক্ত পানি করা শ্রমে ঘামে এই সভ্যতার ভিত্তি, যাদের জীবনের পরতে পরতে শোষণ আর বঞ্চনার উপাখ্যান। বৈরী আবহাওয়ার মাঝেও জাতীয়তাবাদী শ্রমিক দলের এই জমায়েতে যোগ দেন হাজারো নেতাকর্মী। কেউ একা, কেউ বা ছুটে আসেন ছোট ছোট মিছিলে নয়াপল্টনের লাল সমুদ্রে। বিকেলে এই শ্রমিক জনতার মাঝে হাজির হন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে শ্রমিকদের সুরক্ষায় বিএনপির নেয়া 31 দফার কথা তুলে ধরেন তিনি। নিজেকে একজন শ্রমিক ঘোষণা করে শীঘ্রই বন্ধ কলকারখানা চালুর পরিকল্পনা জানান প্রধানমন্ত্রী। গত 1 মাস আগে আমি নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা
বন্ধ কলকারখানা কোনটি কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। একটি গোষ্ঠী বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক, বিদেশিরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উন্মুখ। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না। আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। বিএনপি চেয়ারম্যান কথা বলেন সরকারের সামাজিক কর্মসূচি নিয়ে। বলেন, হকার উচ্ছেদ হলেও তাদের পুনর্বাসনও করবে সরকার। তারা যাতে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে হয়, কোন রকম বিশৃঙ্খলার মধ্যে যাতে তাদেরকে পড়তে না হয়, সেই জন্য বিভিন্ন জায়গা ঠিক করে তাদেরকে ধীরে ধীরে সেই জায়গায় আমরা পুনর্বাসনের চেষ্টা করছি। দীর্ঘ 17 বছরের আন্দোলনে নানাভাবে নেতাকর্মীদের সহযোগিতা করায় নয়াপল্টনের অধিবাসীদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 1886 সালে শিকাগোর রাজপথে ঝরা সেই রক্ত আজও অনুপ্রেরণা যোগায় সারা বিশ্বের মেহনতি মানুষকে। যদিও সেই ঘটনার শতাব্দী পার হয়েছে, কিন্তু আজও শ্রমিকদের ন্যায্য পাওনার যে লড়াই তা থামেনি, বরং সময়ের আবর্তনে বৈষম্য আর বঞ্চনার ধরন পাল্টেছে। নির্বাচনের আগে বিএনপি শ্রমিকদের স্বার্থ রক্ষায় যে অঙ্গীকার করেছিল তা শুধু কাগজের দলিল না হয়ে শ্রমিকদের কল্যাণে, শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝে নেওয়া নিশ্চিত করুক, এমনটাই প্রত্যাশা এই শ্রমিক জনতা। আরিফুল শাকিল, যমুনা নিউজ। সরকার গঠনের পর নয়াপল্টনে বিএনপির প্রথম কোনো সমাবেশ। শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবসের এই সমাবেশে যোগ দেন হাজারো শ্রমিক। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিশ্চিত হবে শ্রমিকদের অধিকার, আবারও ঘুরে দাঁড়াবে শ্রমিক নির্ভর অর্থনীতি। বিএনপি মহাসচিব বলেন, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হস্তক্ষেপ কামনা করেন প্রধানমন্ত্রী। পট পরিবর্তন, অর্থনৈতিক অস্থিতিশীলতা আর শ্রমিক অসন্তোষে যখন বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক শিল্প কলকারখানা, তখন শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠনের অঙ্গীকার দিয়ে মাস দুয়েক আগে সরকার গঠন করে বিএনপি। দায়িত্ব নিয়েই বন্ধ কারখানা চালুর সিদ্ধান্ত নেয় নতুন সরকার। আশায় বুক বাঁধে মেহনতি শ্রমিক জনতা। শ্রমিক দল আয়োজিত মহান মে দিবসের সমাবেশেও দেখা মিলল সেই চিত্রের। বাদ্যবাদনা আর ঐক্য, শক্তি ও সংগ্রামের প্রতীক মুষ্টিবদ্ধ হাতে মিছিলে মিছিলে নয়াপল্টনের সমাবেশে যোগ দেয় হাজারো শ্রমিক। যোগ দেয় বিভিন্ন ওয়ার্ড, থানা ও আশেপাশের জেলা ইউনিট থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। সবার কণ্ঠে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের স্লোগান। পে স্কেল আছে এবং কর্মদিবস, যে শ্রমিক আমরা ওভারটাইম ডিউটি আছে, যে অতিরিক্ত ডিউটি করে ডিউটির চাওয়া পাওয়া এবং এইগুলো চাচ্ছেন। আমরা চাই আমাদের অধিকার, যে ন্যায্য মজুরি এবং নারী অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ শ্রমিক বান্ধব বাংলাদেশ হবে। বিকেল 4:15টায় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। জনস্রোতে রূপ নেয় নয়াপল্টন এলাকা। শ্রমিকদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই নিশ্চিত হবে শ্রমিকদের অধিকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা আমরা যেন সুন্দরভাবে আমরা যেন চাকরি বাকরি করতে পারি, আমাদের চাকরির প্রতি যেন কোনো হুমকি না আসে। শ্রমজীবী মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। বর্তমান গণতান্ত্রিক সরকার, শ্রমিক বান্ধব সরকার, তার মাধ্যমে সাধারণ শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। পরিবর্তনের আশায় 24-এর গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছে শ্রমিকরা। এই শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যূনতম মজুরি নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব। কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন, এবং একই সঙ্গে শ্রমিকের ছেলেমেয়েরা যেন তারা লেখাপড়ার সুযোগ পায়, যেন তারা স্বাস্থ্য সেবা পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন, সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। সমাবেশে শ্রমবান্ধব অর্থনীতি গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান শ্রমিক নেতারা।
দেশের উন্নয়নের মূল কারিগর এই শ্রমিকরাই। তাই তো ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান বলে আসছেন, শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব। আজকের এই মে দিবসেও প্রধানমন্ত্রী আবারও বললেন তার সরকার সেই চেষ্টাই করে যাচ্ছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শ্রমিকদের বৈষম্য দূরীকরণ ও অধিকার আদায়ে জামায়াত ইসলামী সংসদ ও রাজপথে লড়াই করে যাবে, এমন মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংসদে ইতিহাসের শিক্ষক বা শিক্ষার্থী হতে নয়, জনগণের অধিকার নিয়ে কথা বলতে যায় তার দল। বিদেশে এম্বাসিগুলো বিদেশে শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করতে না পারলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীতে সমাবেশের আয়োজন করে জামাতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দুপুর 2টার মধ্যে সমাবেশ স্থল বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সবার কণ্ঠে ছিল স্লোগান আর অধিকার আদায়ের দাবি। আমরা যে নির্যাতিত এবং অপদস্থ হচ্ছে এই গার্মেন্টস শ্রমিক, বিশেষ করে তার মানে ন্যায্য অধিকারের জন্য আদায় করছি। শ্রমিকের জন্য যেটা আমাদের পাওনা দাবি, সেটা এত সংগ্রাম করার পরও বারবার শ্রমিকরাই নির্যাতিত হচ্ছে। একজন শ্রমিকের ন্যূনতম মজুরি 25,000 টাকা করতে হবে এবং মাতৃকালীন ছুটি 6 মাস যাবত দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রতিটি সেক্টরে শ্রমিকরা বৈষম্যের শিকার। ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। শ্রমিকদের মুক্তি কিন্তু আজও আসে নাই, কিন্তু আমরা ভুলে গেছি মানুষের তৈরি করা কোনো শ্রমনীতি নিপীড়িত দুঃখী ক্ষুধার্ত শ্রমিকের মুক্তি দিতে পারে না। আজকের বাজার মূল্যে যদি সেই স্ট্যান্ডার্ডকে ধরে মজুরি নির্ধারণ করা হতো, আজকে কি শ্রমিকের কপালে কোনো দুঃখ থাকতো? প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির বলেন, শ্রমিকদের বেতন বৈষম্য দূরীকরণ ও অধিকার নিশ্চিতে সংসদ ও রাজপথে জামাতের লড়াই অব্যাহত থাকবে। আমরা গতকাল আপনাদের পক্ষে কথা বলেছি, আমরা ওখানে গালগল্প করতে যাইনি, আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি। আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। আপনারা দোয়া করবেন, যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারে, আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। দূতাবাসগুলো প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামাত আমির। এমবাসি ওখানে দেওয়া হয়েছে দেশের জনগণের স্বার্থকে সেখানে রক্ষা করার জন্য। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। লুটেরাদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দিচ্ছেন সরকার, এতে দেশের শ্রমিকরাই বেশি ক্ষতির মুখে পড়বে বলে অভিযোগ করেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। বলেন, দেশের অর্থনীতি যখন খাদের কিনারায়, তখন শ্রমিকদের নিয়ে ভাবছে না সরকার। শুক্রবার শাহবাগে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে অন্য বক্তারা বলেন, কেবল দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। এ সময় চা বাগান শ্রমিক সহ প্রান্তিক পর্যায়ে শ্রমিকদের জীবন মান উন্নয়নে রাষ্ট্রীয় নীতিমালায় তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইনকে বাদ দিয়ে বর্তমান সরকার ব্যাংক লুটেরাদের আবারও মালিকানা ফিরিয়ে দিচ্ছে। এতে করে লুটেরাদেরকে দেশের টাকা বিদেশে পাচারের সুযোগ করে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন আখতার। বলেন, এতে শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। যেই সব ব্যাংক লুটেরেরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে, তাদের কাছে একীভূত হওয়া ব্যাংকগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য মাত্র 7.5% অর্থ তারা যদি ব্যাংক দিতে পারেন, তাহলে তাদেরকে ব্যাংকগুলোর মালিকানা দেওয়া হবে। এমন করে বাংলাদেশে ব্যাংক রেজুলেশন আইনটা পাশ করা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জুলাই থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কাঙ্ক্ষিত নির্বাচন। তবে ইউনিয়ন, উপজেলা পরিষদ নাকি সিটি পৌরসভা, কোন নির্বাচন আগে হবে? স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, জুনের বাজেটে নির্বাচনী বরাদ্দের পর এই ক্ষেত্রে সিদ্ধান্ত হবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে কারো অংশগ্রহণে বাধা থাকবে না বলেও জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, যোগাযোগ রাখছে সরকারের সাথে। আলমগীর স্বপনের রিপোর্ট।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপরই স্থানীয় সরকার আইন সংশোধন করে অধ্যাদেশ জারি। এর মাধ্যমে অপসারিত হন ইউনিয়ন পরিষদ ছাড়া আওয়ামী লীগ আমলে নির্বাচিত স্থানীয় সরকারের সব পর্যায়ের জনপ্রতিনিধি। প্রশাসক হিসেবে দায়িত্ব পান আমলারা। এতে অনেকটা বিঘ্নিত হয় নাগরিক সেবা। দুনিয়ার সব দায়িত্ব দেওয়া হয়, উনি তো সেবা দিতে পারবে না। বিষয়টি আমলে নিয়ে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নিয়োগ দেয় রাজনৈতিক প্রশাসক। তবে এভাবে বেশি দিন স্থানীয় প্রশাসন চালাতে চায় না সরকার। জুনের বাজেটে নির্বাচনী বরাদ্দের পর জুলাইয়ে ধাপে ধাপে হাঁটতে চায় নির্বাচনের পথে। এর আগে ইউপি আইন পরিবর্তন করে চলমান পরিষদ বাতিল করার পরিকল্পনা আছে সরকারের। ইউনিয়ন পরিষদের নির্বাচনে কত টাকা লাগবে, উপজেলা পরিষদে কত লাগবে, পৌরসভায় কত লাগবে, সিটি কর্পোরেশনে কত লাগবে, জেলা পরিষদে কত লাগবে, টোটাল বাজেটটি বিবেচনা করে জুলাইয়ের পরেই কোনটি আমরা আগে কোনটি পরে করব, আগামী অর্থ বছরে বাজেটের অর্থ বরাদ্দর পরেই আমরা এটা শুরু করব। স্থানীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে নির্বাচন কমিশনেরও। সরকার চাইলে সেই পথে হাঁটবে ইসি। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। বর্ষাকাল, তারপরে আপনার পাবলিক এক্সাম, তারপরে আরও অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর বিবেচনায় নিয়ে আপনার এই শিডিউলগুলো ডিক্লেয়ার হয়। এগুলো সব বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। দ্রুত নির্বাচনের পরিকল্পনা থাকায় পৌরসভা ও উপজেলায় প্রশাসক নিয়োগ দেবে না সরকার। কোনো সিদ্ধান্ত নেই উপজেলা পরিষদ বাতিলেরও। স্থানীয় সরকারের কোনো অংশই সরকার বিলুপ্ত করবে না। এগুলোর অধিকতর শক্তিশালী সরকার এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এই মুহূর্তে সরকারের প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। স্থানীয় সরকারের সব পর্যায়ে 15 বছর অনেকটা নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগের। স্থানীয় হলেও তখনকার নির্বাচন নিয়েও প্রশ্ন ছিল। নতুন প্রেক্ষাপটে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। এই অবস্থায় দলটির নেতাকর্মীরা কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে? যেহেতু দলীয় প্রতীক নাই, ফলে দল কাউকে নমিনেশনও দেবে না। অতএব এটা তো ওপেন থাকবে, দরজা খোলা থাকবে, যে কেউ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সাধারণ প্রতীকে। এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচন অতীতের মতো কারচুপি, বিশৃঙ্খলার হবে না। এক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করতে চায় সরকার। 100% যাতে গ্রহণযোগ্য হয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টি নামলেই মৌচাক, রাজারবাগ, নয়াপল্টন, শান্তিনগর, পুরান ঢাকা, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি যেন এক আতঙ্ক। গত কদিনের বৃষ্টিতে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। ময়লা, বিষাক্ত পানির মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ বেশি। বৃষ্টির পানিতে সয়লাব শহরের পরিচিত সড়কগুলো। মৌচাক থেকে রাজারবাগ পর্যন্ত প্রায় হাঁটু পানি। কাদা মিশ্রিত নোংরা পানিতে আছে গর্ত বা ড্রেনে পড়ার ঝুঁকিও। পল্টন, পুরান ঢাকা, শান্তিনগর, গ্রিন রোড, এলিফ্যান্ট রোড, মিরপুর সহ অনেক এলাকার চিত্র একই। শুক্রবার হয় শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বন্ধ থাকলেও কোনো না কোনো কাজে বের হন নগরবাসী। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই নেমে পড়তে হচ্ছে হাঁটু পানিতে। রিক্সা থেকে আমাকে নামাই দিচ্ছে, আমি যে কি কষ্টে গেছি আমার একটা অফিসে। এরপরে এখন অফিস থেকে আইসে এখন আবার পানি দিয়ে জুতা হাতে দিয়ে আমাকে আসতে হচ্ছে। সামনে বর্ষার সিজন আসতেছে, এভাবে যদি এই পানি জমে থাকে তাহলে আমাদের দুর্ভোগ সবসময় পোহাইতে হয়। স্টুডেন্ট আছে, ওদেরও সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়। আমরা যারা দোকানপাট করি তাদের বেশি সমস্যা হয়। রিক্সাতে উঠতেও পারি না, পাওয়া যায় না, আবার দামও চাই প্রচুর। কিভাবে যাব? অবত বৃষ্টি হইলে পানিতে পুরো এই এলাকা তলায় যায়। আমরা খুব আতঙ্কে থাকি সবসময়। নিচু এলাকা, ড্রেনেজ অব্যবস্থাপনা, ময়লা জমে থাকার কারণে পানি নামতে না পারা সহ নানা সমস্যা নগর জুড়ে। আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ হয়, আর এই যে লুট গাড়ি নেটা নিয়ে আসা খুব কষ্ট হয়। পানি লাগলে ইঞ্জিনে সমস্যা হয়, ইঞ্জিন বন্ধ হয়ে যায়, অনেক সময় স্টার্ট নিতে চায় না। অল্প পানিতে অল্প বৃষ্টিতেই সব কিছু বন্ধ হয়ে যায়। এগুলো তো ঠিকমতো পরিষ্কারই করে না। সিটি কর্পোরেশন টাকা নেয়, আমাদেরই টাকা নেয়। সাধারণ মানুষ অবশ্য দায় এড়াতে পারে না, কারণ এখানে ড্রেনেজের যে ব্যবস্থা উন্নতি করা হয়েছিল, তারপরে এখানে পানি হওয়ার কথা না। বাট আমাদের ব্যবহার্য জিনিসপত্র আমরা রাস্তাঘাটে ফেরি। সরকার চেঞ্জ হয়েছে, এখন নতুন সরকারে যদি আমাদেরকে নতুন করে দেখা গেছে এই সমস্যার সমাধান করে দেয়, তাইলে আমরা এই এলাকাবাসী খুবই উপকৃত হব। পানি শুধু রাস্তা ডুবায় না, ডুবিয়ে দেয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সামনেই বর্ষা, পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা রাজধানীবাসীর। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের 4 জেলার হাওড়া অঞ্চলের বিস্তীর্ণ জমির পাকা আধা পাকা ধান তলিয়ে রয়েছে পানিতে।
রাত থেকে ভারী বৃষ্টি না হওয়ায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পানিতে ডুবে থাকা ফলন কেটে ঘরে তোলার চেষ্টা করছেন অনেকে। তবে দেখা দিয়েছে শ্রমিক সংকট। কৃষি বিভাগের প্রাথমিক তথ্য বলছে, হাওড়া অঞ্চলের 40,000 হেক্টরেরও বেশি জমির বোরো ধান পানিতে নিমজ্জিত। দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। বুক সমান পানিতে নেমেই ধান কাটছেন কৃষক। বছরের খোরাকিটুকু অন্তত জোগাড়ের আপ্রাণ চেষ্টা। কেটে তোলা ধান বৈরী আবহাওয়ায় শুকানো যাবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। গেল কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জে তলিয়েছে হাওরের বিস্তীর্ণ জমি। কৃষি বিভাগের তথ্য বলছে, 55% জমির বোরো ধান কাটা হলেও পানিতে নিমজ্জিত বাকি বেশিরভাগ অংশ। তলিয়ে আছে অন্তত 13,000 হেক্টর জমির ফসল। চোখের সামনে পাকা ধান পচে নষ্ট হতে দেখে দিশেহারা কৃষক। জমি জলাবদ্ধ হয়ে পড়ায় হারভেস্টার মেশিনে কাটা যায়নি অনেক হাওরের ফসল। রয়েছে শ্রমিক সংকটও। এলাকায় ধান সব পাকা হয়েছে, কিন্তু শ্রমিকের অভাবে ধান কাটা যাইতেছে না। দেখুন যে এলাকায় যে ধান পাকছে, যে মেশিনও ধান কাটতে পারতেছে না। ও তানি গেইতাছে পানি বৃষ্টি পানি। নতুন করে ভারী বৃষ্টি না হওয়ায় হবিগঞ্জ ও মৌলভীবাজারে প্লাবিত হয়নি নতুন কোনো এলাকা। হবিগঞ্জে হাওরে বানের পানিতে পুরোপুরি তলিয়েছে 5,600 হেক্টর জমির পাকা আধা পাকা ধান। আংশিকভাবে নিমজ্জিত 5,500 হেক্টরেরও বেশি জমির ফলন। মৌলভীবাজারে ডুবেছে প্রায় 800 হেক্টর জমির ধান। জমি জামা সব লই গেছে, এখন যা পাইরে তুলে নিতেছে। আর এখানে যে বেশি জেরো যেটা 8-10 করে তা না হনো সম্ভবই না। 4-5 পানি তুলতে গেছে, আর বেশি পানি আছে এটা তো তোলা সম্ভব না, যেটা পারতেছে এটা নিতেছে। বৃষ্টি আর উজানের ঢলে নেত্রকোনার বিভিন্ন হাওরে প্রায় 15,000 হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে আছে। ফলন হারিয়ে দুশ্চিন্তায় কৃষক। কৃষি বিভাগ বলছে, জেলায় হাওরের 65% জমির ফসল কাটা সম্পন্ন হয়েছে। ধান কাটা শ্রমিকদের সংকট রয়েছে নেত্রকোনাতেও। ধান যাই হয়েছে তাইও দেখবেন গেরাইছে, আমরা কারণে কোনো উপায় গতি নাই। ধার কর্য করে আইনা আমরা ঋণ করে করছি। এখন যে আমরা নিজে একাই ব্যবস্থা ঋণ কি দিয়ে দিলাম, আমরা অনেক কষ্টে আছি। যা নিচ থেকে কাটতেছি এগুলো আবার যে বৃষ্টির পানি পচা যাচ্ছে, পচা ধান। এখন তো আমাদের উপায় নেই, বাঁচার মতো কোনো পথ নেই। এদিকে বানের পানিতে হাওরের ফসল ডুবিতে দিশেহারা কিশোরগঞ্জের অনেক কৃষক। বাধ্য হয়েই আধা পাকা ধান কাটছেন অনেকে। কৃষি বিভাগের হিসাবে 6,500 হেক্টরেরও বেশি জমির বোরো ধান পানিতে তলিয়ে আছে। বৈরী আবহাওয়ায় ফলন শুকানো নিয়েও বিপাকে প্রান্তিক কৃষক। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বর্ণাঢ্য আয়োজন, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। সকাল থেকে চট্টগ্রামের নন্দনকানন, বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বিহারে ভিড় জমান পুণ্যার্থীরা। মোমবাতি প্রজ্বলন, বুদ্ধমূর্তি স্নান ও অষ্টশীল গ্রহণ, পূজা সহ মন্দিরে মন্দিরে নানা অনুষ্ঠান হয়। হানাহানি ভুলে বিশ্ব শান্তি কামনা ছিল সবার কণ্ঠে। বুদ্ধ পূর্ণিমা উদযাপনে খাগড়াছড়ি ও রাঙামাটিতেও ছিল শোভাযাত্রা, ধর্মসভা সহ নানা আয়োজন। কেউ ভক্তি ভরে মোমবাতি জ্বালাচ্ছেন, আবার কেউ পানি ঢালছেন পবিত্র অশ্বত্থ গাছের গোড়ায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপনে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ মন্দিরের চিত্র ছিল এমন। সকাল থেকে নগরীর নন্দনকানন বৌদ্ধবিহারে আসতে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনের শুরুতে মোমবাতি প্রজ্বলন ও বৌদ্ধমূর্তি স্নান দিয়ে উৎসবের সূচনা করেন আগতরা। ছিল পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, কেশধাতু ও অস্থিধাতু পূজাসহ নানা আচার অনুষ্ঠান। হানাহানি, বিদ্বেষ ও হিংসা ভুলে বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রত্যয় ছিল সকলের কণ্ঠে। সকলে যাতে সুস্থ সফলভাবে জীবনযাপন করতে পারে, পৃথিবীর সর্বত্র শান্তি বিরাজ করুক এই কামনা করে। এটা আমাদের শান্তির বার্তা বয়ে আনে, যেহেতু আমরা এখন পৃথিবীতে একটা অশান্তি বিরাজ করছে। পরে মন্দিরে সমবেত প্রার্থনায় দেশ, জাতি ও জগতের সুখ সমৃদ্ধি কামনা করা হয়। মানবতার কল্যাণ, সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়ায় বৌদ্ধ পূর্ণিমার মূল শিক্ষা বলেন ধর্মগুরুরা। অমোঘ সত্যর চারণ, এইখানে জাতি ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িকভাবে এইটাকে অনুধাবন করার জন্য বলা হয়েছে। এদিকে দিনটিকে কেন্দ্র করে অনুষ্ঠান ও সভার আয়োজন করে সম্মিলিত বৌদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ। এতে পরিষদের নেতাকর্মীর পাশাপাশি অংশ নেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
আমরা চাইব যে আমার দেশ, আমাদের বাংলাদেশ শান্তিময় হয়ে উঠুক সকলের জন্য এবং বিশ্ব শান্তিময় পরিবেশ বিরাজমান থাকুক। প্রস্তুতি নিয়েছি, আশা করি এবারও আমাদের প্রতি বছর নিয়ে এবারও আমাদের আজকের এই বুদ্ধ পূর্ণিমা উদযাপন এবং র্যালি আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো। বুদ্ধ পূর্ণিমা উদযাপনে বর্ণাঢ্য আয়োজন ছিল পার্বত্য এলাকা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে। খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া মারমা উন্নয়ন সংসদ মাঠে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়। পরে মঙ্গল শোভাযাত্রা করে সার্বজনীন বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটি ও বৌদ্ধ মৈত্রী কল্যাণ সংঘ। বিহার নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারি। আজকের এই পবিত্র দিনে আমি ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করছি। রাঙ্গামাটি শহরের বিভিন্ন বৌদ্ধবিহার থেকে শোভাযাত্রা বের করেন ভিক্ষু ও পুণ্যার্থীরা। বিভিন্ন উপজেলার বিহারগুলোতে প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন, দান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির মঙ্গলের জন্য প্রার্থনা সমবেত প্রার্থনা করলাম। আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য অনেক বুদ্ধের কাছে যার নিজস্বভাবে প্রার্থনা করে থাকে। পানিগুলো যাতে আমাদের প্রত্যেকে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তারা প্রত্যেকে অক্ষরে যাতে পালন করতে পারে। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। রাজধানীর বারিধারার ডি মাজেন্ট গির্জায় ডাকাতিতে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে লুট হওয়া ২.৫ লাখ টাকা ও মালামাল। গেল ২৭ এপ্রিল ডাকাতি হয় এই চার্চে। ২৭ এপ্রিল রাত ২.৫টা রাজধানীর বারিধারা এলাকার ডি মাজেন্ট গির্জার সামনে অজ্ঞাত একটি ব্যাটারি চালিত রিকশা। কিছুক্ষণ পরে চলে যায় সেটি, তবে বেশ সন্দেহজনক গতিবিধি। কিছুক্ষণ পর আরও ২ জন দেয়াল টপকে ঢুকে যায় গির্জায়। ভেতরে গির্জার ফাদারকে বেঁধে লুটপাট শুরু করে তারা। স্টাফদের রুম বাইরে থেকে লক করে দেয়া হয়। এরপর মালামালের ভারী 2টি বস্তা সহ বেরিয়ে আসেন 2 জন। দেয়াল টপকে বেশ কৌশলী ভঙ্গিতে ওই রিকশায় করে পালিয়ে যায় তারা। এই ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার 3 দিনের মধ্যেই সফল হয় পুলিশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 3 জনকে। উদ্ধার হয় লুট হওয়া নগদ টাকাসহ অন্যান্য মালামাল। পুলিশ বলছে শুধুমাত্র ডাকাতির উদ্দেশ্যেই মুগদা থেকে বারিধারায় আসে চক্রটি। আমরা টিমে যে সার্ভেলেন্স করে রিক্সা দিয়ে, এই প্রথম দেখলাম রিক্সা দিয়ে সার্ভেলেন্স করে, এইটাও আমরা উদ্ধার করছি যে তারা এই কাজটা আপনারা তো সিসিটিভি ফুটেজে দেখতে পারেন হয়তো, রিক্সা দিয়ে এসে সার্ভেলেন্স করে তারা মানে রিক্সা চালক সেজে এসেছে। তো এটা কিন্তু একটা এইভাবে কিন্তু জিনিসগুলো হচ্ছে, আমাদের আস্তে আস্তে বের হচ্ছে জিনিসগুলো, নতুন নতুন টেকনিক তারা আবিষ্কার করছে। তো এগুলো আমরা আলহামদুলিল্লাহ আমাদের তৎপরতায় আমরা পুরোটাই উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। পুলিশ আরও জানায় গ্রেপ্তার সকলেই পেশাদার ডাকাত চক্রের সদস্য। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একজন বাইরে ছিল আর 2 জন ভিতরে ঢুকে ফাদারকে বেঁধে এবং বন্ধ করে দিয়ে তারা এই কাজটা করেছে। আবুল হোসেন রতন, তার নামে 8টার মতো মামলা রয়েছে। এছাড়া মিজান, তার নামে এর আগেও একটি দস্যুতার মামলা রয়েছে। তারা সবাই অভ্যাসগতভাবেই বিভিন্ন সারা দেশেই তারা এই ধরনের ক্রাইমগুলো করে ফেলে। ডাকাত দলটির সাথে আর কেউ যুক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের আরো কোনো ইনসিডেন্ট করেছে কিনা, যমুনা নিউজ, ঢাকা। মামলা আছে কিনা এগুলো আমরা আরো তদন্ত। আগামী 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকাতে 2 জন ও সিলেটে প্রাণ গেছে 2 জনের। নতুন করে হাসপাতালে 1285 জন রোগী ভর্তি হয়েছেন। ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন 24 জন, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 28 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 63 জন রোগী। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন 11 জন। মোট চিকিৎসাধীন 114 জন রোগী। বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হামের রোগী বেড়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও চিকিৎসা চলছে। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। 1 বছর বন্ধ থাকার পর টেকনাফ স্থলবন্দরে ফের বাংলাদেশ মিয়ানমার বাণিজ্য শুরু হয়েছে। সকালে আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিয়ানমারের মংডু এলাকা থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা হয় একটি ট্রলার। দুপুর 1:30টার দিকে টেকনাফ স্থলবন্দরের ঘাটে এসে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষ জানায় প্রথম চালানে আসা বোটে 520 পিস চম্পা ফুল এবং 443 পিস গর্জন কাঠ সহ মোট 963 পিস কাঠ এসেছে, যা দ্রুত খালাসের প্রক্রিয়া চলছে। এদিকে দীর্ঘদিন পর বন্দরের কার্যক্রম চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ফিরে এসেছে।
রাজধানীর মেরুলবাটায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার চলছে বুদ্ধ পূর্ণিমার আলোচনা সভা। সেখানে আছেন সহকর্মী তাজনুর ইসলাম। সরাসরি যাব তার কাছে। তাজনুর, এই মুহূর্তে সেখানে কি কি আয়োজন চলছে আর যারা দর্শনার্থীরা আছে তারা কি বলছে? প্রথমত হচ্ছে এই যে আজকে যে বুদ্ধ পূর্ণিমা, শুভ বুদ্ধ পূর্ণিমা, সেখানে এই মুহূর্তে আলোচনা পর্ব চলছে। মূলত এটি আজকের দিনের শেষ পর্ব, অর্থাৎ দিনভর নানান রকম আনুষ্ঠানিকতা ছিল। এপাশে এখন মঞ্চে যারা আমন্ত্রিত অতিথি তারা রয়েছেন, বিশেষ করে প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, তার সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও রয়েছেন। এবং এই মুহূর্তে বৌদ্ধ ধর্মের যারা প্রতিনিধি রয়েছেন তারা বক্তব্য রাখছেন। এবং যে বিষয়টি যে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই আয়োজিত এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তারা তাদের তরফ থেকে আন্তর্জাতিক বৌদ্ধবিহারের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে অতিথিদেরকে জানাচ্ছেন। বিশেষ করে নানান রকম দাবি দেওয়া রয়েছে তাদের তরফ থেকে, সেই বিষয়গুলো জানাচ্ছেন। এর বাইরে তো দিনভর নানান আনুষ্ঠানিকতা ছিল এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে। সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এসেছেন, তাদের সেই প্রধান ধর্মীয় উৎসবকে সামনে রেখে যে আনন্দ ঘন একটা উদযাপন, সেই উদযাপনে তারা অংশ নিয়েছেন। এবং এখনো সেই প্রাঙ্গণের পুরোটা জুড়েই আসলে তাদের সেই অবস্থান রয়েছে। বিশেষ করে আমরা সন্ধ্যা থেকে দেখেছি সেখানে মোমবাতি প্রজ্বলন, একই সঙ্গে আগরবাতি জ্বালানো, বুদ্ধের প্রতি সম্মান প্রদর্শন, এই সমস্ত রকমের যে আনুষ্ঠানিকতাগুলো থাকে সেইগুলো আমরা দেখেছি আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে। তারা সেই কর্মকাণ্ডগুলো বা সেই কর্মসূচিগুলো তারা করেছেন। একই সঙ্গে আরেকটি বিষয় যে যেহেতু একটা বিশেষ দিন, যেই বিশেষ দিনে গৌতম বুদ্ধ তিনি বোধিলাভ করেছিলেন এবং এই দিনটার একটা বিশেষ মাহাত্ম্য বা মর্যাদা রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে, সেই হিসেবে পুরো আনন্দঘন মুহূর্তটাকে পরিবার পরিজন সবাইকে নিয়ে একসঙ্গে উদযাপন করছেন আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আসা এই দর্শনার্থী এবং আমন্ত্রিত অতিথিরা। তাজদিন। যুক্ত অর্জন্য ধন্যবাদ তাজনুর। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কাল প্রথমবারের মতো সিলেট যাচ্ছেন তারেক রহমান। তার সফর ঘিরে নগরী জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। শুরুতেই হজরত শাহজালাল মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে চাঁদনীঘাট এলাকায় নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন, বাসিয়াখাল পুনর্খনন কাজের সূচনা এবং বিকেলে নতুন পুরী স্পোর্টস 2026 প্রতিযোগিতা উদ্বোধন করবেন। দিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সিলেটে আমরা কি কি উন্নয়নের পদক্ষেপ ইতিমধ্যে হাতে নিয়েছি সেগুলির একটা ধারণা কালকে আপনারা পাবেন। আর প্রধানমন্ত্রীর এই সফরটি এত প্রত্যাশিত আমাদের কাছে এই কারণে যে দীর্ঘদিন আমরা মানুষের পছন্দের একটি সরকারের জন্য অপেক্ষা করেছি, আন্দোলন করেছি। তার আশা আমাদের অনেক আবেগের। আমরা সিলেটবাসী অনেক প্রতীক্ষা নিয়ে অপেক্ষা করছি। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের কিউইদের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে জয় দিয়ে সফরের চেষ্টা করতে চায় নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের ক্ষত ভুলে তাই সমতায় ফেরায় লক্ষ্য জানালেন ব্ল্যাক ক্যাপ অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। তবে ছন্দে থাকা শামীম পাটোয়ারি বললেন সিরিজ জয়েই চোখ টাইগারদের। শনিবার মিরপুরে ম্যাচ শুরু দুপুর 2টায়। বৃষ্টির অঝোর কান্নার এই দৃশ্য সাগরিকার। বুধবার চট্টগ্রামে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20 ভেসে গেছে জলে। তাই শেষ লড়াইয়ে চোখটা এবার হোম অফ ক্রিকেট মিরপুরে। ম্যাচের আগের দিন শুক্রবার মেজাজ ফুরফুরে লিটন দাসের দলের। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসটা প্রথম টি-20 ম্যাচের আধিপত্যে এখন আরও একটু দৃঢ় স্বাগতিকদের। অনুশীলন শেষে প্রথম ম্যাচে ব্যাট হাতে নো লুকে বাজিমাত করা শামীম পাটোয়ারি বললেন যা কিছু চলছে শেষ লড়াইয়ে মাঠে নামার আগে। আমরা লাস্ট টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার্ড ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। ফিল্ডিং অনেক করতে হয়েছে আমাদের। ইভেন ফিল্ডিং কোচ আমাদের অনেক টাইম নিয়ে ফিল্ডিং প্র্যাকটিসটা করেছে। আর ইভেন সব কিছুই ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে।
কদিন ধরেই ঢাকার আকাশেও চলছে মেঘের লুকোচুরি খেলা। যদিও শনিবার মিরপুরে ব্যাট বলের লড়াইয়ের বাইরে বেশি কিছু ভাবছেন না শামীমরা। সিরিজ জয়ের সুযোগ নিতে মিরপুরের উইকেটেও উইনিং কম্বিনেশন মাথায় রেখে নামতে পারে লাল সবুজের দল। যেহেতু বৃষ্টির উপরে কোনো হাত নেই, এটা আসলে এটা ব্যাড লাক, কিছু বলার নেই। আর অবশ্যই আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য খেলা। আমি চাইবো যে অবশ্যই এইভাবে খেলা উচিত টি-20 ম্যাচ। সো না হলে আমরা বড় ম্যাচগুলো জিততে পারবো না। প্রথম ম্যাচের সহজ হার খুব একটা দমিয়ে রাখতে পারছে না ব্ল্যাক ক্যাপদের। সাদা বলের এই সফর জুড়ে নিজের নাম চেনানো কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট তাই দেখছেন সিরিজের সমতায় ফেরার সুযোগটাই। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম। মিরপুরে উইকেট বিবেচনায় ব্ল্যাক ক্যাপদের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অবশ্যই এখানে জিতে আমাদের সিরিজে সমতা আনার সুযোগ আছে। সবাই বেশ ভালো মেজাজে আছে। প্রথম ম্যাচে আমাদের অনেকেই ভালো করেছে। কিছু ক্ষেত্রে বোলিংয়ে, কিছু জায়গায় ব্যাটিংয়ে খেলাটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি আমরা। দল হিসেবে কিছু জায়গায় আমাদের আরো ভালো করতে হবে, ব্যাপারটা আমরা জানি। কিউইদের হাতে সুযোগ নেই সিরিজ জয়ের, তবে শনিবার দুপুর 2টায় শুরু হওয়া ম্যাচটা জিতে সফর শেষ করতে চায় তারা। আর শেষ হাসিটা হাসতে পারলে টি-20তে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সিরিজ জিতবে বাংলাদেশ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। পাল্টে হুমকিতে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান। প্রয়োজনে আবারও যুদ্ধ বাঁধতে পারে তেহরানের সাথে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, ওয়াশিংটনের সাথে চুক্তি করতে মরিয়া তেহরান। এদিকে হামলা হলে কড়া জবাব দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি। ইরান ঘিরে টহল দিচ্ছে মার্কিন বাহিনী। যুদ্ধবিরতি চললেও জারি রয়েছে নৌ অবরোধ। 200-রও বেশি যুদ্ধ বিমান আর 25টিরও বেশি যুদ্ধজাহাজ নিয়ে সদা তৎপর সেন্টকম। এরই মধ্যে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদের রসদ তুলছে যুক্তরাষ্ট্র। অস্থায়ী যুদ্ধবিরতি চললেও এখনও স্থায়ী কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ওয়াশিংটন তেহরান। দ্বিতীয় দফার আলোচনার বিষয়েও নেই অগ্রগতি। এমন সময় আবারও চিরাচরিত দাবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান একটি চুক্তি করতে মরিয়া হয়ে আছে, শুধু এতটুকুই বলতে পারি। কিন্তু তারা পারমাণবিক শক্তিধর হতে পারবে না। তাদের নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, কার্যত সব ধরনের সরঞ্জাম নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের ড্রোন কারখানাগুলো প্রায় 82% এবং ক্ষেপণাস্ত্র কারখানাগুলো প্রায় 90% বন্ধ। তারা একটি চুক্তি করতে চায়। এদিকে পারস্য উপসাগর নিয়ে নতুন বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনি। গুরুত্বপূর্ণ এই জলপথকে শত্রুমুক্ত করে এর নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর তেহরান, এমনটা জানান তিনি। বিবৃতিতে বলেন, আবারও হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিবে ইরান। এর আগে ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন আগেই ইরানে স্বল্প মেয়াদে হামলার পরিকল্পনা তৈরি করছে যুক্তরাষ্ট্র বলে খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমগুলোতে। অনিক রহমান, যমুনা নিউজ। ইরান যুদ্ধে মোতায়েনকৃত মার্কিন সেনাদের সরিয়ে নিতে ডেমোক্র্যাটদের আনা প্রস্তাব নাকচ করেছে মার্কিন সিনেট। বৃহস্পতিবার ভোটাভুটিতে প্রস্তাবটি 47-50 ভোটে পরাজিত হয়। এতে রিপাবলিকান পার্টির মাত্র 2 সদস্য সুজান কলিন্স ও র্যান্ড পল দলীয় অবস্থানের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। এর ফলে ইরান যুদ্ধের ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরেকটি সুযোগ হারালো ডেমোক্র্যাটরা। এই ভোটাভুটি এমন সময় হলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার আইনি সময়সীমা শুক্রবার শেষ হচ্ছে। 1973 সালের অনুযায়ী ওয়ার পারসন রেজুলেশন কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোয় প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নির্ধারণ করা হয়েছে। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।